আজ থেকে হাজার হাজার বছর আগে মিশরের জ্বলন্ত মরুভূমির বুকে একটা অসম্ভব ঘটনা ঘটেছিল। না, কোনো যুদ্ধ নয়, কোনো রাজা হত্যার ষড়যন্ত্রও নয়, বরং প্রকৃতির সবচেয়ে বড় নিয়ম, মৃত্যুর বিরুদ্ধে শুরু হয়েছিল এক নীরব বিদ্রোহ। ভাবুন তো, একটা মানুষ মারা গেছে, হৃদস্পন্দন থেমে গেছে, শ্বাস বন্ধ, জীবনের সব কিছু শেষ, কিন্তু তারপরও একদল মানুষ সিদ্ধান্ত নিল, না, আমরা তাকে পুরোপুরি মরতে দেব না। তারা সময়ের কাছ থেকে চুরি করতে চেয়েছিল মানুষের শেষ চিহ্নটাকে। আর সেই কারণেই আজ 2026 সালে দাঁড়িয়ে আপনি যদি লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে কয়েক হাজার বছর আগের কোনো মমির দিকে তাকান, আপনার শরীর কাঁটা দিয়ে উঠতে পারে। কারণ তারা শুধু হাড়ের কঙ্কাল হয়ে যায়নি, কিছু মমির মাথায় এখনও চুল আছে, কারো গায়ের চামড়া অক্ষত, এমনকি হাতের নখ পর্যন্ত টিকে আছে। দূর থেকে দেখলে মনে হবে মানুষটা বুঝি এখনই চোখ তুলে তাকাবে। কিন্তু প্রশ্ন হলো, কেন একটা পুরো সভ্যতা মৃত মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এতটা পাগল হয়ে উঠেছিল? মৃত মানুষকে কাপড় পেঁচিয়ে হাজার বছর ধরে সংরক্ষণ করার মতো অদ্ভুত কাজ তারা কেন করত? আসলে এর পেছনে ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী বিশ্বাস। তাদের কাছে পৃথিবীর জীবনটা ছিল শুধু একটা অস্থায়ী অধ্যায়। আসল জীবন শুরু হতো মৃত্যুর পর, একটা জগৎ যেখানে মানুষ আবার বেঁচে উঠবে, আবার হাঁটবে, আবার নিজের পরিবারকে খুঁজবে। মিশরীয়দের বিশ্বাস ছিল মানুষের শরীরের ভিতরে একাধিক আত্মিক শক্তি থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দুটো, কা এবং বা। কা মানে জীবনী শক্তি, আর বা এক ধরনের আত্মা যেটা মৃত্যুর পর শরীর ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু এখানেই ছিল সবচেয়ে বড় সমস্যা। তাদের বিশ্বাস অনুযায়ী অনেক বিপদ পেরিয়ে এই আত্মা এক সময় আবার নিজের পুরনো শরীরে ফিরে আসে। এখন কল্পনা করো, যদি সেই শরীরটাই পচে মাটির সাথে মিশে যায়, তাহলে আত্মা তার ঘর খুঁজে পাবে না। আর যদি শরীর না থাকে, তাহলে পরকালের জীবনও শেষ। বিশেষ করে রাজা, ফারাও আর ধনী মানুষেরা এটা নিয়ে ছিল ভীষণ আতঙ্কিত, কারণ তাদের বিশ্বাস ছিল পরকালের জীবনও পৃথিবীর মতোই বাস্তব। সেখানে খাবার লাগবে, গয়না লাগবে, দাস দাসী পর্যন্ত লাগবে, এমনকি পোষা প্রাণীরও দরকার হবে। আর তাই মৃত মানুষকে সংরক্ষণ করাটা শুধু ধর্মীয় কাজ ছিল না, এটা ছিল অমর হয়ে থাকার একটা মরিয়া চেষ্টা। আর সেই চেষ্টার নাম মমিকরণ। কিন্তু কিভাবে তারা এমন মৃতদেহকে হাজার বছর টিকিয়ে রাখত? এবার শুরু হচ্ছে সেই অংশ। মমি বানানো কোনো সাধারণ কাজ ছিল না, এটা ছিল সার্জারি, রসায়ন, ধর্মীয় বিশ্বাস আর ভয়ঙ্কর ধৈর্যের এক অদ্ভুত মিশ্রণ। পুরো প্রক্রিয়াটা শেষ হতে সময় লাগতো প্রায় 70 দিন। প্রথমে মৃতদেহটাকে নীল নদের পানি দিয়ে ধোয়া হতো, তারপর নিয়ে যাওয়া হতো আইবু নামের এক বিশেষ তাঁবুতে, যেখানে মানুষটাকে পরকালের যাত্রার জন্য তৈরি করা হতো। একটা লম্বা ধাতব হুক নাকের ফুটো দিয়ে ঢুকানো হতো সরাসরি মাথার ভিতরে। তারপর সেই হুক দিয়ে মগজটাকে ভেঙে তরল করা হতো। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। তারপর মৃতদেহটাকে কাত করে ধীরে ধীরে সেই গলিত অংশ বের করে ফেলা হতো। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, মিশরীয়রা মগজটাকে তেমন গুরুত্বপূর্ণ মনে করতো না। তারা ভাবত চিন্তা বা অনুভূতির কেন্দ্র হলো হৃদয়, তাই মগজ ফেলে দেওয়া হতো। এরপর পেটের বাম পাশে ছোট্ট করে কেটে ফেলা হতো। সেখান থেকে বের করে নেওয়া হতো লিভার, ফুসফুস, পাকস্থলী, নাড়ি ভুঁড়ির মতো জিনিসগুলো। কারণ তারা জানতো এই অঙ্গগুলোই সবচেয়ে আগে পচে যায়। কিন্তু একটা জিনিস তারা কখনোই বের করতো না, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। কারণ তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পর বিচার দিবসে মানুষের হৃদয়ের ওজন মাপা হবে। সেটা সত্যবাদী হলে মানুষ স্বর্গে যাবে, আর ভারী হলে অপেক্ষা করছে ভয়ঙ্কর শাস্তি। বের করা অঙ্গগুলো কেটে ফেলে দেওয়া হতো না, সেগুলো সংরক্ষণ করা হতো 4টি বিশেষ পাত্রে, যেগুলোকে বলা হতো ক্যানোপিক জার। প্রতিটা জারের ঢাকনা দেখতে ছিল আলাদা তাদের দেবতার মুখের মতো, যেন তারা মৃত মানুষটাকে পাহারা দিচ্ছে। এবার পুরো দেহটাকে ঢেকে দেওয়া হতো নেট্রন নামের এক বিশেষ প্রাকৃতিক লবণে। 1 দিন নয়, 2 দিন নয়, পুরো 40 দিন তাদেরকে ঢেকে রাখা হতো। এই লবণ ধীরে ধীরে শরীরের পানি শুষে নিত, চর্বিগুলো শুকিয়ে ফেলতো আর পচন থামিয়ে দিত। মূলত এই একটা ধাপই ছিল মমিকে হাজার বছর বাঁচিয়ে রাখার আসল রহস্য। শরীর শুকিয়ে যাওয়ার পর সেটাকে আরেকবার জীবিতর মতো দেখানোর চেষ্টা করা হতো। লাগানো হতো সুগন্ধি তেল, বিশেষ মোম, গাছের রজন
যাতে চামড়া শক্ত না লাগে এবং মানুষটার চেহারা যথাসম্ভব পরিচিত থাকে। সবশেষে শুরু হতো সবচেয়ে ধৈর্যের কাজ, ব্যান্ডেজ। শত শত মিটার লম্বা লিনেন কাপড় দিয়ে ধীরে ধীরে পুরো শরীরটাকে পেঁচিয়ে ফেলা হতো, আর কাপড়ের ভাঁজে ঢুকিয়ে দেওয়া হতো তাবিজ, কারণ তাদের বিশ্বাস ছিল এগুলো পরকালে মৃত মানুষকে রক্ষা করবে। এবং তারপর অন্ধকার কফিনের ভিতর শুরু হতো হাজার বছরের ঘুম। কিন্তু সব মমির গল্প এত শান্ত ছিল না। কিছু মমি আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে। কারো মুখ এখনো খোলা, যেন মৃত্যুর শেষ মুহূর্তেও সে চিৎকার করছিল। আর এখান থেকেই শুরু হচ্ছে মিশরের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর একটি, দ্য স্ক্রিমিং মমি। মমি মানেই আমরা সাধারণত একটা শান্ত মুখ কল্পনা করি, চোখ বন্ধ, মুখ নিঃশব্দ, যেন মানুষটা ঘুমিয়ে আছে। কিন্তু সব মমির গল্প এমন শান্ত না। কিছু মমি আছে যেগুলা দেখলে মনে হয় মৃত্যুটা ছিল ভয়ঙ্কর, অসম্ভব কষ্টের। আর তেমনই একটা মমি বহু বছর ধরে আতঙ্ক আর কৌতূহলের জন্ম দিয়ে আসছে। নাম দ্য স্ক্রিমিং মমি, অর্থাৎ চিৎকাররত মমি। 1886 সালে মিশরের এক গোপন সমাধিক্ষেত্র থেকে এই মমিটা আবিষ্কার করা হয়। আর প্রথমবার মানুষ যখন এটা দেখে সবাই থমকে যায়, কারণ অন্য সব মমির মতো এর মুখ বন্ধ ছিল না, বরং মুখটা অস্বাভাবিকভাবে হা করা, দাঁতগুলো বের হয়ে আছে। মুখের অভিব্যক্তি দেখে মনে হয় মৃত্যুর শেষ মুহূর্তেও মানুষটা অসহনীয় যন্ত্রণায় চিৎকার করছিল। ভাবুন তো, হাজার হাজার বছর আগে মারা যাওয়া একটা মানুষ, আর তার মুখ আজও এমনভাবে খোলা যেন আতঙ্ক এখনও জমা হয়ে আছে। কিন্তু এটুকুই না, আরও অদ্ভুত ব্যাপার ছিল, এই মমিটাকে রাজকীয় লিনেন কাপড়ে জড়ানো হয়নি, বরং ভেড়ার চামড়ায় মোড়ানো ছিল। আর প্রাচীন মিশরে ভেড়ার চামড়া অনেক সময় অপবিত্রতার প্রতীক হিসাবে ধরা হতো। তখন থেকে নানা ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে বলতে শুরু করলো হয়তো এই মানুষটাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, হয়তো তাকে বিষ দিয়ে মারা হয়েছিল, হয়তো এটা কোনো ভয়ঙ্কর শাস্তির ফল। আর বহু বছর ধরে রহস্যটা রহস্যই ছিল। কিন্তু আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে ভয়ঙ্কর সত্যের দিকে ইঙ্গিত দেওয়া শুরু করলো। ডিএনএ গবেষণায় দেখা যায় এই মমিটি সম্ভবত ছিল ফারাও তৃতীয় রামসেসের ছেলে, যুবরাজ পেন্টাওয়ার। আর এখানে এই গল্পটা সিনেমার মতো হয়ে যায়। ইতিহাসবিদদের মতে পেন্টাওয়ার নিজের বাবাকে হত্যা করার এক ষড়যন্ত্র জড়িয়ে পড়েছিল। এটাকে বলা হয় দ্য হারেম কনস্পাইরেসি। রাজপ্রাসাদের ভিতরে গোপনে ক্ষমতা দখলের খেলা চলছিল, কিন্তু ষড়যন্ত্র ধরা পড়ে যায়। এরপরে কি হয়েছিল নিশ্চিতভাবে কেউ জানে না, তবে গবেষকদের ধারণা তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল, আর বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে তাকে দেওয়া হয়েছিল অসম্মানজনক সমাধি। কোনো রাজকীয় সম্মান নয়, কোনো সোনার অলংকার নয়, শুধু একটা অবহেলিত মৃত্যু। আর তার মুখ, বিজ্ঞানীরা বলছেন মৃত্যুর পর শরীরের পেশি সংকুচিত হয়ে অনেক সময় এমন ভয়ঙ্কর অভিব্যক্তি তৈরি হতে পারে। কিন্তু সত্যি কথা বলতে কি, আজও সেই মমিটার দিকে তাকালে মনে হয় মানুষটা যেন মৃত্যুর ওপার থেকেও সাহায্যের জন্য চিৎকার করছে। কিন্তু এটা ছিল কেবলই শুরু, কারণ মিশরের ইতিহাসে এমন এক মমি আছে যার নাম শুনে পুরো পৃথিবী আতঙ্কে কেঁপে উঠেছিল। আর জন্ম হয়েছিল ফারাওয়ের অভিশাপ। সাল 1922, মিশরের উত্তপ্ত মরুভূমি। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার বহু বছর ধরে একটা অসম্ভব জিনিস খুঁজছিল, একটা হারিয়ে যাওয়া সমাধি। একজন ভুলে যাওয়া বালক রাজা, তার নাম ফারাও তুতানখামেন। একজন রাজা যিনি মাত্র 19 বছর বয়সেই মারা গিয়েছিল। বহু ফারাওয়ের সমাধি আগেই লুট হয়ে গিয়েছিল, সোনা গয়না ধনরত্ন সব চুরি হয়ে গিয়েছিল। কিন্তু তুতানখামেনের সমাধির ক্ষেত্রে ঘটেছিল অসম্ভব কিছু। এটা প্রায় অক্ষত ছিল। যখন সমাধির দরজা খোলা হয়, ভিতরে যা দেখা যায় সেটা দেখে পুরো পৃথিবী হতবাক হয়ে যায়। খাঁটি সোনায় মোড়ানো কফিন, অসংখ্য অলংকার, অমূল্য ধনরত্ন, আর সেই বিখ্যাত নীল সোনালী মুখোশ, যেটা আজও পৃথিবীর সবচেয়ে আইকনিক হিস্টোরিক্যাল আর্টফ্যাক্টের মধ্যে একটা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ খুব দ্রুত পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর গুজব। মানুষ বলতে শুরু করে এই সমাধিতে একটা অভিশাপ ছিল, একটা সতর্কবার্তা। যে কেউ ফারাওয়ের ঘুম ভাঙাবে, মৃত্যু তাকে খুঁজে নেবে। প্রথমে সবাই এটা হেসে উড়িয়ে দেয়, কিন্তু কয়েক মাস পরেই ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। এই অভিযানের অর্থদাতা ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নারভান হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। শোনা যায় একটা সাধারণ মশার কামড় থেকে সংক্রমণ হয়েছিল, কিন্তু মানুষ বিষয়টাকে সহজভাবে নেয়নি, কারণ
গুজব ছড়িয়ে পড়ে ঠিক যেই মুহূর্তে তিনি মারা যান পুরো কায়রো শহরে নাকি হঠাৎ বিদ্যুৎ চলে গিয়েছিল, আর ইংল্যান্ডে থাকা তার প্রিয় কুকুর একই সময় অদ্ভুতভাবে মারা যায়। এরপর আরও কয়েকজন অভিযানের সাথে জড়িত ব্যক্তির মৃত্যু হলে পুরো দুনিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদপত্রগুলো শিরোনাম করে কার্স অফ দ্য ফারাওস, ফারাওয়ের অভিশাপ। কিন্তু আজকের বিজ্ঞান কি বলে? গবেষকদের একাংশ মনে করেন হাজার বছর ধরে বন্ধ থাকা সমাধির ভিতরে বিপজ্জনক ছত্রাক, ব্যাকটেরিয়া বা টক্সিক পার্টিকেলস তৈরি হতে পারে। বিশেষ করে দুর্বল স্বাস্থ্যের মানুষদের জন্য এগুলো প্রাণঘাতীও হতে পারে। তাহলে সবকিছু কি শুধুই বিজ্ঞান, নাকি সত্যিই ছিল কোনো অভিশাপ? উত্তরটা হয়তো আপনি নিজেই ঠিক করবেন, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই গল্প পৃথিবীর কল্পনাকে এমনভাবে দখল করেছিল যে একটা সময় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাহাজ দুর্ঘটনার সাথেও জড়িয়ে যায় একটা মমির নাম। জাহাজটির নাম টাইটানিক।